কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা অংশ নেন 3 ছেলে, শামিল হন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। সর্বোচ্চ নেতা মোস্তফার অনুপস্থিতি ঘিরে রহস্য। ইরানিদের শোক দেখে ট্রাম্পের বিস্ময়, শীর্ষ নেতাদের আবারও নিশ্চিহ্নের হুঁশিয়ারি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান কোটি কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নেন 3 ছেলে, শামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান তার ধারণা ছিল খামেনিকে ইরানিরা ঘৃণা করে। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, আইআরজিসি প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানের জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কোমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজায় এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তাফা খামেনির জনসম্মুখে না আসা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবার মৃত্যুর পর থেকে 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নিরাপত্তা সংকটের কারণে তেহরানে চলমান খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রায়ও তিনি অংশ নিচ্ছেন না। তবে প্রকাশ্যে না এলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে তার একের পর এক লিখিত বার্তা ও কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশের নতুন শীর্ষ পদে বসেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এক অদৃশ্য অন্তরালে রয়েছেন 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা। তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রা চললেও সেখানে দেখা মেলেনি মোজতবার। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত গুপ্ত হত্যার হুমকি থাকায় কঠোর নিরাপত্তা সতর্কতার কারণে তিনি এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হচ্ছেন না। খোদ ইরানের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতা ও আহত হওয়ার পাশাপাশি নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাই তাকে জনসমক্ষে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তবে সশরীরে উপস্থিত না থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার নামে নিয়মিত একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি ও নির্দেশনা জারি করা হচ্ছে। গত 18 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও তিনি লিখিত বার্তায় অনুমোদনের কথা জানান।
সমঝোতার পাশাপাশি ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন নতুন এই সর্বোচ্চ নেতা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি জানান, অপরাধীদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই বার্তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, গোপনে থাকলেও দেশের নীতি নির্ধারণে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আগামী ৮ জুলাই ইরাকের কারবালায় নেওয়া হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। প্রশ্ন উঠছে, ইরাকে কেন তার মরদেহ নেওয়া হবে? বাগদাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খামেনির শোকানুষ্ঠান? এর পেছনে অন্য কোনো বার্তা আছে কিনা? প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুধু ইরানের নয়, বরং ইরাকের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা। ৮ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকে। সেখানে কারবালা ও নাজাফ শহরে সরকারি সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটস এর সহযোগিতায় বড় পরিসরে শোকানুষ্ঠান হবে। এরপর মরদেহ আবারও ইরানের মাশহাদে নিয়ে দাফন করা হবে। প্রশ্ন হলো, একজন ইরানি নেতার শেষ বিদায় ইরাকে এত গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের জানাজা শুধু একজন ব্যক্তিকে বিদায় জানানোর অনুষ্ঠান নয়, এটি রাজনৈতিক ঐক্য, বৈধতা এবং নেতৃত্বের ধারাবাহিকতা প্রদর্শনের মাধ্যম। তাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতাকেই ইরান তার আঞ্চলিক মিত্রদের মধ্যে ঐক্য ও সমর্থন পুনর্নিশ্চিত করার একটি সুযোগ হিসেবে দেখছে। ইরাকের গুরুত্বের প্রধান কারণ হলো এটি শিয়া ইসলামের অন্যতম পবিত্র ভূখণ্ড। কারবালা ও নাজাফ শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র। অতীতে কাজার রাজবংশের কয়েকজন ইরানি রাজাকেও কারবালায় দাফন করা হয়েছিল। তাই ইরাকে খামেনিকে স্মরণ করার মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে শিয়া ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আঞ্চলিক অবস্থান নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিরিয়ায় তাদের প্রভাব কমেছে, লেবাননে চাপ বেড়েছে এবং ইরাকে PMUকে রাষ্ট্রের অধীনে আনার প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতিতেই ইরাকে বড় আকারের শোকানুষ্ঠান দেখানোর উদ্দেশ্য হলো ইরানের আঞ্চলিক মিত্ররা এখনো একসঙ্গে রয়েছে এবং তাদের সম্পর্ক শুধু সামরিক নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও শক্তিশালী। খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ মাস পর হচ্ছে। এই সময়ে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে এবং ইরাক নিজেকে যুদ্ধ থেকে দূরে রাখার নীতি অনুসরণ করছে। তাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুধু অতীতকে স্মরণ করার নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি নতুন রাজনৈতিক পর্যায়ের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদে। এটি পবিত্র শহর হিসেবে পরিচিত। মাশহাদ শুধু ইরান নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহর। মাশহাদে কেন পবিত্র নগরী বলা হয়, কেনই বা এত গুরুত্বপূর্ণ, তা নিয়েই এবারের প্রতিবেদন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজাভি খোরাসান প্রদেশের রাজধানী। ৪ মিলিয়নেরও বেশি মানুষের বসবাস এই শহরে। এটি শুধু একটি বড় নগরী নয়, বরং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ তীর্থযাত্রী এখানে আসেন। মাশহাদ নামের অর্থ হলো শহীদের স্থান। এই শহর বিশেষভাবে পরিচিত কারণ এখানে শিয়া মুসলমানদের ৮ম ইমাম রেজার মাজার অবস্থিত। ইমাম রেজা পবিত্র ভবনের মধ্যে রয়েছে বিখ্যাত গোহারসাদ মসজিদ, গ্রন্থাগার, জাদুঘর এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও সম্মানিত ইসলামী ধর্মীয় স্থান। ঐতিহাসিকভাবে মাশহাদ ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ শহর। বাণিজ্য, জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে এই শহরের বিশেষ অবদান রয়েছে। এছাড়া কাজার আমলের দারুঘে হাউস ঐতিহ্যবাহী পারস্য স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন, যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রেও মাশহাদের গুরুত্ব অনেক। এই শহরের কাছে অবস্থিত তুষ, যেখানে সমাধিস্থ আছেন বিখ্যাত পারস্য কবি ফিরদৌসি, যিনি মহাকাব্য শাহনামার রচনা করেন। এছাড়া ফিরদৌসি ইউনিভার্সিটি অব মাশহাদ ইরানের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়। অর্থনৈতিক দিক থেকেও মাশহাদ খুবই গুরুত্বপূর্ণ। পর্যটন, কৃষি, বাণিজ্য ও উৎপাদন শিল্প এই শহরের অর্থনীতির প্রধান ভিত্তি। এখানকার রেজা বাজার বিশেষভাবে পরিচিত জাফরান, কার্পেট, ফিরোজা পাথর এবং ধর্মীয় স্মারক বিক্রির জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও মাশহাদ আকর্ষণীয়। তোরকাবে ও সানজিদ, কাংগ্রাম, ভাকিলাবাদ পার্ক এবং কুহসাঙ্গি পার্ক পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান।
মাশহাদের খাবারের কথা না বললেই নয়। এখানকার বিখ্যাত খাবার শোলে মাশহাদি, যা মাংস, ডাল ও মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। এছাড়া এখানকার উন্নত মানের জাফরান, নোগল এবং সোহান মিষ্টিও খুবই জনপ্রিয়। সব মিলিয়ে এটি শুধু ইরানের নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহর। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপ জুড়ে প্রাণঘাতী দাবদাহ, মৃত্যু ছড়ালো 4,000। গ্রিস স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, পুড়ছে হেক্টরের পর হেক্টর বনভূমি। এবার ফিফা বিশ্বকাপের খবর। কাজে এলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা 7 গোল স্পর্শ করলেন ফরাসি এই তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপ্পে। শীর্ষ 8-এ 2বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে 2বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম 30 মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। 36 মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে VAR-এ পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। 1-0-তে লিড নেয় ফরাসিরা। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে 2বারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির 7 গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। গাজায় থামছে না ইসরায়েলি হামলা। বিভিন্ন এলাকায় নতুন করে হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ড্রোন হামলায় 1 জন, বেইত লাহিয়ায় 2 জন এবং গাজা সিটিতে 1 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও 1 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একই সময়ে আহত অন্তত 16 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অব্যাহত হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার প্রতিবাদে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেন প্ল্যান স্কোয়ারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং অনাহারে থাকা শিশুদের সুরক্ষার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দামেস্কের হিজাজ এলাকার একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় প্রায় 1 কেজি বিস্ফোরক ও ধাতব টুকরো দিয়ে তৈরি একটি বোমা ক্যাফের ভেতরে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতায়
আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর উদযাপন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমকালো আতশবাজি, দেশকে আরো শক্তিশালী করার আহ্বান ট্রাম্পের। ইউরোপ জুড়ে প্রাণঘাতী হয়ে উঠেছে রেকর্ড গড়া দাবদাহ। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে স্বাভাবিক সময়ের তুলনায় 4000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। অসহনীয় গরমে এরই মধ্যে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রাণহানির সংখ্যা 4000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্রান্সে। এক সপ্তাহেই 2000-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে দেখা যায়, যা প্রায় 8 দশকের মধ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। স্পেনে জুন মাসেই তাপজনিত কারণে প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। বেলজিয়ামে অতিরিক্ত মৃত্যু ছাড়িয়েছে 1000। নেদারল্যান্ডসেও বাড়ছে প্রাণহানির ঘটনা। নতুন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ইউরোপের পাশাপাশি তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। চলমান তাপপ্রবাহে দেশটির 250তম স্বাধীনতা দিবসের উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলেছে। ওয়াশিংটনে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি ফিলাডেলফিয়ায় বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো দ্রুত গড়ে উঠছে উল্লেখ করে 2027 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, ভারী বৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তীব্র গরমের মধ্যে গ্রিস ও পর্তুগালে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের তীব্রতায় এথেন্সে একাধিক এলাকা খালি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকির উপকণ্ঠে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল। আগুনের কারণে আন্থোপোলি, ফেলোথেই ও গ্যালেনি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বিশেষ চাহিদা সম্পন্ন 157 জনকে একটি সেবা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে 76 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পর্তুগালের উত্তরাঞ্চলে ছোট শহর সেরকোসাতেও কয়েকদিন ধরে দাবানলের সঙ্গে লড়াই চলছে। বৃহস্পতিবার শুরু হওয়া আগুনে ইতোমধ্যে 11,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নেভাতে দমকল কর্মীদের পানীয় সরবরাহের পাশাপাশি ট্রাকে বসানো পাইপ দিয়ে আগুন নেভানোর কাজেও অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 3000-এ পৌঁছেছে। বিপর্যয়ের 10 দিন পরও ধ্বংসস্তূপে চলছে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 জুনের জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 2954 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 16,592 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 856টি ভবন, যার মধ্যে 190টি সম্পূর্ণ ধসে পড়েছে। এ পর্যন্ত 6462 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে এখনও উদ্ধার কাজ। এদিকে 10 দিনের অভিযান শেষে দেশে ফিরেছেন চিলির 45 সদস্যের বিশেষ উদ্ধারকারী দল। অন্যদিকে কাতারের সহায়তায় ভূমিকম্পে আটকা পড়া জর্ডানের 21 নাগরিককে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন স্বীকৃতি পেল শ্রীলঙ্কা। 3 বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটিকে আবারও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্বব্যাংক। বিশ্লেষকরা বলছেন শিল্প, পর্যটন ও আর্থিক খাতের পুনরুদ্ধারই এই সাফল্যের প্রধান ভিত্তি।
2022 সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে যায়। তবে মাত্র 3 বছরের ব্যবধানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রটি। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কাকে আবারও উচ্চ মাধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাত ও পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটন ও আর্থিক সেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি এই সাফল্যের মূল চালিকা শক্তি। শ্রীলঙ্কার এই অর্জনকে পুনরুদ্ধারের এক অনন্য গল্প হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অল্প ব্যবধানে হলেও উচ্চ মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে পারা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই শ্রেণীবিন্যাস দেশগুলোর মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং বৈশ্বিক অর্থনীতির অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। 2019 সালের স্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-19 মহামারী এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের 2022 সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। আলবেনিয়ার রাজধানী তিরানায় আবারও সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। টানা 35 দিনের আন্দোলনে এবার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী তিরানার বিভিন্ন সড়কে মিছিল করেন হাজারো বিক্ষোভকারী। শুরুতে একটি বিতর্কিত পর্যটন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা থেকে আন্দোলনের সূচনা হলেও এখন তা প্রধানমন্ত্রী এডি রামার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। এদিন আলবেনিয়া বিক্রির জন্য নয় লেখা ব্যানার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এর আগে গেল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে তারা একটি পুলিশ স্টেশনের সামনে জড়ো হন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের স্টেশনের জানালার কাঁচ ভাঙলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ভিড় ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম সহযোগীদের একজন চন্দ্রিমা ভট্টাচার্য এবার সে বিশ্বাসী নেত্রী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে মমতার বিরুদ্ধে আনলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। পাল্টা ফেসবুক লাইভে তাকে বিশ্বাসঘাতক ও বেইমান আখ্যা দিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মাত্র 1 মাস আগেই চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সংকটময় সময়েও কালীঘাট মমতার ঘনিষ্ঠ বৈঠকে নিয়মিত দেখা যেত তাকে। কিন্তু শনিবার হঠাৎই সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা দিয়ে বিদ্রোহী তৃণমূলে যোগ দেন তিনি। দল ছাড়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন চন্দ্রিমা। দাবি করেন অর্থমন্ত্রী থাকলেও বাজেট প্রণয়নে তার মতামত গুরুত্ব পেত না, এমনকি চূড়ান্ত খসড়াও তিনি দেখতেন না। এর জবাবে ফেসবুক লাইভে এসে চন্দ্রিমাকে বিশ্বাসঘাতক ও বেঈমান বলে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। মৃণালবাবু কী বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। তৃণমূলের দাবি দল ভাঙার পেছনে বিজেপির মদত রয়েছে, যদিও বিজেপির বক্তব্য তৃণমূলের ভাঙনের জন্য অন্য কাউকে দায়ী করার সুযোগ নেই। দলটির ভেতরেই আদর্শগত সংকট ছিল। এ নিয়েই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মানুষ
খুঁজে পায়নি। অনেকেই বলতে শুরু করেছিলেন জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এখন তার একাকিত্ব দূর করানোর জন্য তার সোনার টুকরো ভাইয়েরা থাকবেন কি থাকবেন না, এটার জন্য তো বিজেপি দায়ী নয়। যে যেখানে থাক, ভালো থাক, আনন্দে থাক, সুস্থ শরীরে থাক এবং দীর্ঘায়ু নিয়ে থাক, এটাই আমরা চাই। বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকেই তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতা, বিধায়ক ও সংসদ সদস্য। সেই তালিকায় এবার যুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত মুখ চন্দ্রিমা ভট্টাচার্যের নাম, যা দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বালু দিয়েও যে তৈরি হতে পারে অবিশ্বাস্য সব শিল্পকর্ম, তা আবারও প্রমাণ করলেন শিল্পীরা। ক্রোয়েশিয়ার স্যান্ড আর্ট ফেস্টিভ্যালে শুধু বালু আর পানির সাহায্যে গড়ে উঠেছে বিশাল সব ভাস্কর্য, যেগুলো দেখতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। বালু দিয়ে তৈরি হয়েছে বিশাল আকৃতির অক্টোপাস, মঙ্ক আর কচ্ছপ। দূর থেকে দেখলে মনে হবে এ যেন সত্যিকারের প্রাণী। ক্রোয়েশিয়ার লোপারের রাজস্কা সৈকতে অনুষ্ঠিত হচ্ছে 15তম স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, যেখানে প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণীর ভাস্কর্য। কোনো প্রাণীর দৈর্ঘ্য পৌঁছেছে 15 মিটার পর্যন্ত। প্রতিটি ভাস্কর্য তৈরিতে ব্যবহার হয়েছে প্রায় 20 টন বালু। এবারের উৎসবের প্রতিটি ভাস্কর্য একটি করে আলাদা গল্প বলছে। প্রকৃতি, সমুদ্র আর জীববৈচিত্র্যের সৌন্দর্য তুলে ধরতেই বেছে নেওয়া হয়েছে এসব নকশা। শিল্পীরা বলছেন, এত বড় ভাস্কর্য তৈরি করা মোটেও সহজ নয়। প্রতিটি শিল্পকর্ম শেষ করতে শিল্পীদের টানা 4 দিন পরিশ্রম করতে হয়েছে। সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলতে প্রতিটি অংশে ছিল নিখুঁত কারুকাজ। আমাদের সব ভাস্করই একাডেমিক শিল্পী। তারা 10 থেকে 15 মিটার দীর্ঘ এবং প্রায় 20 টন ওজনের বিশাল বালুর ভাস্কর্য তৈরি করেন। এবারের উৎসবের প্রতিপাদ্য বালুর গল্প, তাই প্রতিটি ভাস্কর্যই একটি করে আলাদা বালুর গল্প তুলে ধরছে। ক্রোয়েশিয়ার রাব দ্বীপের লোপার শহর 22টি বালুকাময় সৈকতের জন্য পরিচিত। সেই সৌন্দর্য বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরতেই প্রতি বছর এই স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। শিল্প, প্রকৃতি আর পর্যটনের অনন্য এই মেলবন্ধন দেখতে প্রতিবারের মতো এবারও ভিড় করছেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। ইশিতা আক্তার, সময় সংবাদ। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। ইতিহাসের এই বিশেষ মাইল ফলক ঘিরে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমকালো আতশবাজিতে মুগ্ধ হন লাখো মানুষ। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক, মঞ্চে জমজমাট কনসার্ট আর শহর জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন লাখো মানুষ। স্বাধীনতার 250 বছর পূর্তিতে নজিরবিহীন আয়োজনে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় আয়োজন করা হয়। বজ্রঝড়ে অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে বিশাল সমাবেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী শুরু হয়। নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে যুদ্ধ বিমানের বিশেষ ফ্লাইপাস্টও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমরা ইতিহাসের সবচেয়ে আনন্দময় ও গৌরবোজ্জ্বল এক মাইলফলক উদযাপনের জন্য একত্রিত হয়েছি। 2.5 শতাব্দী ধরে আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই পতাকা সেই জাতির প্রতীক, যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাধারণ, ব্যতিক্রমী ও অন্যান্য জাতি বলে আমরা বিশ্বাস করি। শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন হাজারো মানুষ। ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে 50টি দেশের 150 জন অভিবাসী নতুন মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন। 4 জুলাই এখানে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি। আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি পুরো আয়োজনটি দেখার জন্য। উৎসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঝড় ও দমকা হাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় লাখো মানুষ।
স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জীবিত 4 সাবেক মার্কিন প্রেসিডেন্টও। তারা গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা গ্র্যান্ড মুসাল্লায় কোটি মানুষের জমায়েত, অংশ নিলেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। ইউরোপ জুড়ে প্রাণঘাতী দাবদাহ, মৃত্যু ছাড়ালো 4000। গ্রিস, স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, পুড়ছে হেক্টরের পর হেক্টর বনভূমি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর উদযাপন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমকালো আতশবাজি, দেশকে আরো শক্তিশালী করার আহ্বান ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকাল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।